হ্যালো বন্ধুরা, ক্লাস 12-এর এনসিইআরটি বায়োলজি চ্যাপ্টার 3 হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জনন, এই যে চ্যাপ্টারটি আছে, তো এই ভিডিওতে এই চ্যাপ্টারটি এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি। তাদেরকে এই ভিডিওগুলি এনসিইআরটি পড়তে এবং বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। অ্যাজ ইউ আর অ্যাওয়ার, তুমি জানো, হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অ্যান্ড ভিভিপেরাস। তো আমরা কি জানি যে মানুষ যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে এবং এরা কি ভিভিপ্যারাস। ভিভিপ্যারাস বলতে কি, যারা যে সমস্ত জীবের ক্ষেত্রে তাদের যে অপত্য সেটা মাতৃগর্ভের মধ্যে লালিত পালিত হয় তাদেরকে ভিভিপ্যারাস বলে। তো মানুষ হচ্ছে ভিভিপ্যারাস। ওভিপ্যারাস আছে, ওভিভিভিপ্যারাস আছে, 3 প্রকারের হয়। তো ওভিপ্যারাস হচ্ছে যারা ডিম পারে, ওভিভিভিপ্যারাস হচ্ছে যারা ডিমও পারে বা বাচ্চা প্রসবও করে, যে কিছুক্ষণ ডিম আকারে থাকবে তারপর সেটা বাচ্চা কিছুক্ষণ বাচ্চা হিসেবে থাকবে আবার সেটা বাচ্চা প্রসব করবে। আর ভিভিপ্যারাস হচ্ছে কি, যারা বাচ্চা প্রসব করে, অর্থাৎ কি বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে লালিত পালিত হবে এবং যখন সে বাচ্চাটা বড় হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, তখন সেটা বাইরে পরিবেশে আসবে। দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন হিউম্যানস ইনক্লুড ফর্মেশন অফ গ্যামেটস, গ্যামেটোজেনেসিস, স্পার্মস ইন মেলস অ্যান্ড ওভাম ইন ফিমেলস। তো জননের যে কার্য সেটা অনেকগুলি ধাপের মাধ্যমে হয়ে থাকে। তো সেই ধাপগুলো কী কী? তো প্রথমে আসছে কি গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে কি, গ্যামেট সৃষ্টি করা। পুরুষের ক্ষেত্রে স্পার্ম তৈরি হয় বা শুক্রাণু, স্ত্রী দেহের ক্ষেত্রে ওভাম তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয়। ট্রান্সফার অফ স্পার্মস ইনটু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ইনসেমিনেশন। তারপরে ধাপটা হচ্ছে ইনসেমিনেশন। তো ইনসেমিনেশন প্রক্রিয়া কী হয়, যে পুরুষের দেহে যে স্পার্ম থাকে তো সেটা কী হয়, যে স্ত্রীর দেহের মধ্যে যে জেনিটাল ট্র্যাক্ট আছে বা যৌনপথ আছে সেখানে প্রবেশ করে। And fusion of male and female gamete, fertilization leading to the formation of zygote। তারপরে ধাপ হচ্ছে ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশনটা প্রক্রিয়া কি, যে গ্যামেট তো পৌঁছে গেল স্ত্রীদের যোনি যৌননালীর মধ্যে মধ্যে তো এবার কি হবে, যে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে মিলন হবে বা ফার্টিলাইজেশন যেটাকে বলে, সেই ফার্টিলাইজেশন হবে এবং এর ফলে কি শুক্রাণু ও ডিম্বাণু মিলে জাইগোট তৈরি করবে। This is followed by formation and development of blastocyst and its attachment to the uterine wall, implantation। তারপরে ধাপটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তো সেখানে কী হয়, যে জাইগোট তো তৈরি হয়ে গেল, তো এবার সেটা ব্লাস্টোসিস্টে ডেভেলপড হবে, অর্থাৎ জাইগোটটা আস্তে আস্তে কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধি পাবে। তারপর সেখান থেকে মরুলা, ব্লাস্টুলা ইত্যাদি তৈরি করে ব্লাস্টোসিস্ট তৈরি করবে। এবং সেই ব্লাস্টোসিস্টটা কী হবে, যে ইউটেরাইন ওয়াল বা জরায়ুর যে প্রাচীর থাকে এন্ডোমেট্রিয়াম, তো সেই এন্ডোমেট্রিয়ামের গায়ে প্রথিত হবে এবং যাকে বলা হয় ইমপ্লেন্টেশন। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, জেস্টেশন। তারপরে ধাপ হচ্ছে জেস্টেশন। তো জেস্টেশনে কী হয়, যে জাইগোট তো তৈরি হলো এবং সেখান থেকে ব্লাস্টোসিস্টও তৈরি হলো। এবার আস্তে আস্তে ব্লাস্টোসিস্টের মধ্যে সংখ্যায় বৃদ্ধি পাবে, তারা পরিণত হবে। সেখান থেকে আস্তে আস্তে বাচ্চার হৃৎপিণ্ড, হাত পা, ডিজিট, তারপরে হেয়ার, মাথা, অন্যান্য অঙ্গ ইত্যাদি তৈরি হবে এবং একটা পূর্ণ বেবি তৈরি হবে। অর্থাৎ সেই জাইগোট ব্লাস্টোসিস্ট থেকে যে সম্পূর্ণ একটা পরিণত যে বাচ্চা তৈরি হওয়া, সেই প্রক্রিয়া পুরোটা হচ্ছে জেস্টেশন, যেটা অমর বা প্লাসেন্টার মধ্যে হয়ে থাকে। অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি বা পার্চুরেশন। তো সর্বশেষে যেটা আছে সেটা হলো পার্চুরেশন। যে এই প্রক্রিয়ায় কী হয়, যে বেবি তৈরি হয়ে গেছে, বাচ্চা তৈরি হয়ে গেছে, এবার সেটা বাইরে পরিবেশে আসবে। সো সেটা হলো পার্চুরেশন। ইউ হ্যাভ লার্নড দ্যাট দিস রিপ্রোডাক্টিভ ইভেন্টস ওয়াকার আফটার পিউবার্টি। এবং এই যে সমস্ত রিপ্রোডাক্টিভ ইভেন্টগুলো যেগুলো পরপর হয়ে যাচ্ছে, গ্যামেটোজেনেসিস, তারপর ফার্টিলাইজেশন, ইনসেমিনেশন, ফার্টিলাইজেশন, ইমপ্ল্যান্টেশন, জেস্টেশন, পার্চুরেশন, তো এগুলো কখন হয়, পিউবার্টির পরে। পিউবার্টি হচ্ছে কি একটা নির্দিষ্ট এজ, যার পরে যে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশিত হয়, তো সেই এজটার পরে হয়ে থাকে। তো সেটা আনুমানিক 12-13 বছরের পর থেকে হয়ে থাকে। দেয়ার আর রিমার্কেবল ডিফারেন্স বিটুইন দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্টস ইন দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল। তো পুরুষ এবং স্ত্রী দুজনের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ ইভেন্টস সেটা অনেকটাই আলাদা। বাহ্যিক দিক দিয়ে, অভ্যন্তরীণ দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে আলাদা আছে অনেকটাই। ফর এক্সাম্পল, sperm formation continues even in old men, but formation of ovum ceases in women around the age of 50 years। যে একটা এখানে একটা পার্থক্য জাস্ট দেখিয়েছে, এরকম হাজার হাজার পার্থক্য আছে। যে যে স্পার্ম যে তৈরি বা শুক্রাণু তৈরি হয় সেটা কি, যে বৃদ্ধ মানুষের মধ্যেও শুক্রাণু তৈরি হয়।
যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি, একটা পুরুষ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত সে শুক্রাণু তৈরি করতে পারে, তার দেহের মধ্যে শুক্রাণু ততক্ষণ পর্যন্ত তৈরি হয়। কিন্তু স্ত্রী দেহের ক্ষেত্রে যে ডিম্বাণু সেটা কিন্তু তার মৃত্যু পর্যন্ত তৈরি হয় না, সেটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তৈরি হয়, তারপর শেষ হয়ে যায়। আনুমানিক 50 বছর পর্যন্ত ডিম্বাণু তৈরি হয়, তারপরে আর ডিম্বাণু তৈরি হয় না। তখন তাকে বলে কি মেনোপজ। মেনোপজ মানে কি, আর সেখান থেকে মেনস্ট্রুয়েশন হবে না এবং সেখানে আর কোনো ডিম্বাণুও তৈরি হবে না। আনুমানিক সেই বয়সটা কত, 50 বছর। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কোনো লিমিট নেই, মৃত্যু পর্যন্ত শুক্রাণু তৈরি হয়। লেট আস এক্সামাইন দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস ইন হিউম্যান। তো এবার পুরুষের মধ্যে এবং স্ত্রীর মধ্যে কী রকমভাবে বিভিন্ন রকম রিপ্রোডাক্টিভ যে ইভেন্টগুলো আমরা যেগুলো আগে দেখলাম, তো এবার এগুলোকে প্রত্যেকটাকে ডিটেলসে পড়তে হবে। তো শুরু করা যাক, প্রথমে কী কী আছে। তো প্রথমে আছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে পুরুষদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কেমন, কী কী নিয়ে গঠিত, কোথায় থাকে ইত্যাদি সব ডিটেলসে পড়তে হবে। দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড ইন দ্য পেলভিস রিজিয়ন। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেগুলো আছে, তো এই সমস্ত যে অংশগুলো সমস্ত কোথায় থাকে, সেটা পেলভিস রিজিয়নে থাকে। যে আমাদের দেহের মধ্যে যে রিজিয়ন বা অংশের মধ্যে সমস্ত এই যে টেস্টিস, তারপর পেনিস, তারপর আরও যে অন্যান্য যে অঙ্গগুলো আছে যেগুলো রিপ্রোডাকশনে সাহায্য করে, সমস্ত কিছু কোথায় থাকে, পেলভিস রিজিয়ন। ইট ইনক্লুডস এ পেয়ার অফ টেস্টিস অ্যালং উইথ অ্যাসেসরি ডাক্টস, গ্ল্যান্ডস অ্যান্ড দ্য এক্সটার্নাল জেনিটালিয়া। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কী কী আছে, তো আছে এ পেয়ার অফ টেস্টিস, একজোড়া টেস্টিস, তার সঙ্গে সঙ্গে কী আছে, অ্যাসেসরি ডাক্টস, তার সঙ্গে সঙ্গে সম্পর্কিত ডাক্ট আছে বা নালী আছে, যেমন রেডি টেস্টিস, তারপর এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ভাসা পেরেন্সিয়া, যেগুলো ডিটেলসে পড়া হবে। তো আর গ্ল্যান্ডস আছে, যেমন বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, তারপর 3 ধরনের গ্ল্যান্ড আছে, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, তারপর আরও কি গ্ল্যান্ড আছে একটু পরে দেখবো। আর তারপর এক্সটার্নাল জেনিটেলিয়া, যে এক্সটার্নাল যেমন পেনিস, এক্সটার্নাল জেনিটেলিয়া, এরকম এই পার্টগুলো নিয়ে আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সেগুলো আছে। তো এখানে ছবি দেওয়া আছে এবং তার সাথে সাথে বলা আছে যে কোথায় কী আছে, তাদের অবস্থানটা কোথায়। তো প্রথমে আসছে টেস্টিস। দ্য টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইথিন এ পাউচ কল্ড স্ক্রোটাম। তো টেস্টিস যেটা আছে, আমাদের যে দুটো টেস্টিস থাকে পুরুষের ক্ষেত্রে, তো সেটা দেহের বাইরে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে এবং একটা পাউচের আকার, একটা থলির মতো অংশের মধ্যে থাকে, যে থলিটার নাম হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটাম নাম থলির মধ্যে থাকে, এই যে থলির মতো অংশ, সেই স্ক্রোটামের মধ্যে টেস্টিসটা থাকে। The scrotum helps in maintaining the low temperature of the testis 2 to 2.5 degrees centigrade lower than the normal internal body temperature. তো বাইরে টেস্টিসটা থাকার কারণ কি, যে এটা কি করে, যে টেস্টিসের মধ্যে যে কার্যকারিতা হয় বা শুক্রাণু উৎপাদন হয়, তো শুক্রাণু উৎপাদনের জন্য তাপমাত্রা কম লাগে। দেহে যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম লাগে। তো সেই তাপমাত্রাটাকে মেনটেন করার জন্যই টেস্টিসগুলো বাইরে থাকে এবং স্ক্রোটাম থলি তাকে ঘিরে থাকে। তো দ্য স্ক্রোটাম হেল্পস ইন মেনটেনিং দ্য লো টেম্পারেচার অফ দ্য টেস্টিস টু। তো এই যে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম তাপমাত্রা, সেটাকে মেনটেন করতে এই স্ক্রোটাম সাহায্য করে। নেসেসারি ফর স্পার্মাটোজেনেসিস। তো এই কম তাপমাত্রাটা দরকার কেন, স্পার্মাটোজেনেসিসের জন্য, অর্থাৎ স্পার্ম বা শুক্রাণু তৈরি করার জন্য। শুক্রাণু তৈরি করার জন্য আমাদের তাপমাত্রাটা সাধারণ দেহের তাপমাত্রার তুলনায় 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম লাগে। In adults, each testis is oval in shape with a length of about 4 to 5 centimeter and a weight of about 2 to 3 centimeter. তো একটা পুরুষের দেহে, একটা পরিণত পুরুষের ক্ষেত্রে, যে প্রত্যেকটা টেস্টিস দেখতে কেমন, ওভাল বা ডিমের মতো ডিম্বাকৃতি হয়। তার দৈর্ঘ্য কত, 4 থেকে 5 সেমি। তার প্রস্থ কত, 2 থেকে 3 সেমি। দ্য টেস্টিস ইজ কভার্ড বাই ডেন্স কভারিং। তো টেস্টিসটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। Each testis has about 250 compartments called testicular lobules. প্রত্যেকটা টেস্টিস যদি তাকে ভালো করে দেখা যায়, ট্রান্সভার্স সেকশন করা যায়, তো দেখা যাবে তার মধ্যে অনেকগুলো লোবিউলস আছে। কতটা, 250টা লোবিউলস থাকে বা 250টা গহ্বর থাকে। তো এদেরকে কি বলে, টেস্টিকিউলার লোবিউলস। তো সেটা নিচের দিকে হয়তো আছে ছবির মাধ্যমে, পরে ছবি আছে সেখানে দেখা যাবে সেটা টেস্টিকুলার লোবিউলসটা কেমন। তো টেস্টিকুলার লোবিউলস বলতে এখানে যে ছবিটা আছে সেই ছবিটা একবার দেখিয়ে দিই, যে কোথায় কীরকম কী বলছে। তো
এই যে ছবিটা, এটা হচ্ছে ইউরেটার, এর মাধ্যমে মূত্র আসে। এটা সেমিনাল ভেসিকল, এই দুটো। এই যে ইউরিনারি ব্লাডার, এখানে মূত্র জমা হয়। ভাস ডিফারেন্স, এটা হচ্ছে একটা নালী যার মাধ্যমে শুক্রাণুগুলো আসে। প্রোস্টেট গ্ল্যান্ড, এটা একটা গ্রন্থি। ইজাকুলেটরি ডাক্ট, এটা একটা পথ যার মাধ্যমে শুক্রাণু আসে পেনিস বাইরে থেকে। ইউরেথ্রা, এর মাধ্যমে দুটোই আসে, ইউরেথ্রার মাধ্যমে এই শুক্রাণু আসে, তার সাথে সাথে এই মূত্রও আসে। গ্লান্স পেনিস, পেনিসের উপরে যে চামড়া। ফোর স্কিন, তারপর টেস্টিস, স্ক্রোটাম, বালবোরেথ্রাল গ্ল্যান্ড, এই দুটো। রেকটাম, তারপর অ্যানাস। তো কোনটা কি সব ডায়াগ্রাম দেওয়া আছে, এটা ভালো করে দেখে নেবে। তো এইচ লোব, এবার দেখি টেস্টিকুলার লোবিউলস, যেটা আড়াইশোটা টেস্টিকুলার লোবিউলস ছিল, তো সেগুলো কেমন। ইচ লোবিউল কন্টেন্স 1 to 3 highly coiled seminiferous tubules in which sperms are produced. তো একটা টেস্টিসের মধ্যে আড়াইশোটা লোবিউলস থাকে, আর প্রত্যেকটা লোবিউলসের মধ্যে তিনটে 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 সেমিনিফেরাস টিউবুল থাকে। তাহলে টোটাল সেমিনিফেরাস টিউবুলের সংখ্যা কত? একটা টেস্টিসে 3, 250, 750, দুটো টেস্টিসে 750, 750, 1500। তাহলে দুটো, একটা মানব দেহে, একটা পুরুষের দেহে কতগুলো সেমিনিফেরাস টিউবুলস থাকে? প্রায় 1500। ইন হুইচ স্পার্মস আর প্রডিউস, যেখানে স্পার্ম তৈরি হয়। ইচ সেমিনিফেরাস টিউবুল ইজ লাইন্ড অন ইটস ইনসাইড বাই টু টাইপ অফ সেল কল্ড মেল জার্ম সেল অ্যান্ড সার্টোলি সেল। এবার সেমিনিফেরাস যে টিউবুলস আছে তার মধ্যে আবার দু রকমের কোষ থাকে। এটা হচ্ছে মেল জার্ম সেল, যাকে বলে স্পার্মাটোগোনিয়া, আর এটা সার্টোলি সেল। তো প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে আবার দুই রকমের কোষ, একটা হলো মেল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া, আর একটা হলো সার্টোলি সেল। তো এই যে ছবিটা দেওয়া আছে সেমিনিফেরাস টিউবুলসের, সেই ছবিটা দেখলেই হয়ে যাবে এখানে, যে এটা হচ্ছে একটা সেমিনিফেরাস টিউবুলসের ছবি, সেমিনিফেরাস টিউবুলসের ডায়াগ্রাম। তো এখানে কি আছে? স্পার্মাটোগোনিয়া আছে বা মেল জার্ম সেল, আর কি আছে? সার্টোলি সেল আছে। সার্টোলি সেল, এই তো সার্টোলি সেল ভেতরের দিকে সার্টোলি সেল। তো এই দুটো থাকে। The male germ cell undergo meiotic division finally leading to sperm formation. মেল জার্ম সেল বা যে স্পার্মাটোগোনিয়া আছে, যেটা সেটা মিওটিক ডিভিশন বা মিওসিস করে। মিওসিস করার মাধ্যমে সেখান থেকে স্পার্ম তৈরি হয়। হোয়াইল সার্টোলি সেল প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেল। আর সার্টোলি সেল কী করে? নিউট্রিশন প্রদান করে, যে সমস্ত স্পার্মগুলো তৈরি হলো তাদেরকে খাদ্যের যোগান দেয়, তাদেরকে নিউট্রিশন দেয়, যাতে তারা পরিপক্ক হয়, ফার্টিলাইজেশন করতে পারে, এরকম ক্ষমতা যাতে তাদের মধ্যে আসে, তার জন্য সার্টোলি সেল তাদেরকে নিউট্রিশন প্রদান করে। The regions outside the seminiferous tubule called interstitial space contain small blood vessel and interstitial cell or Leydig cell. তো সেমিনিফেরাস টিউবুলসের বাইরে যে অন্তর্বর্তী অংশটা থাকে তাকে বলা হয় ইন্টারস্টেসিয়াল সেল, ইন্টারস্টেসিয়াল স্পেস বা আন্তঃকোষীয় অংশ, যেখানে কী কী থাকে? ব্লাড ভেসেল থাকে, অর্থাৎ বিভিন্ন রকম রক্তনালিকা থাকে। ইন্টারস্টেসিয়াল সেল বা লেডিক সেল থাকে। তো এই যে গ্রাফ, সেই গ্রাফের মধ্যে আমি দেখে নেবো যে এই যে ইন্টারস্টেসিয়াল সেল বা লেডিক সেল থাকে, তো কীভাবে থাকে কোনটাই, তো যে এই যে স্পার্মাটোগোনিয়া আছে, তো স্পার্মাটোগোনিয়ার এই যে বাইরের আন্তঃকোষীয় অংশ, এই যে লাল টাইপের আছে, তো এর মধ্যে কি থাকে? ইন্টারস্টেসিয়াল সেল বা লেডিক সেলগুলি থাকে। তারপর এখানে এই যে আন্তঃকোষীয় স্থান লাল করে দেখা আছে, এগুলো হলো আন্তঃকোষীয় স্থান। তো এর মধ্যে ইন্টারস্টেসিয়াল সেল বা লেডিক সেল থাকে, তারপরে ব্লাড ভেসেল থাকে। লেডিক সেল সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট টেস্টিকুলার হরমোন কল্ড অ্যান্ড্রোজেন। তো এই যে লেডিক সেলটা ইন্টারস্টেসিয়াল স্পেসে থাকে, সেটা থেকে কী খরিত হয়? অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন যে হরমোন, পুরুষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরমোন, সেটা কিন্তু এই লেডিক সেলই সিনথেসাইজ করে বা তৈরি করে। তো এই যে এই যে হরমোনটা টেস্টোস্টেরন, সেটা লেডিক সেলই তৈরি করে। অদার ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলস আর অলসো প্রেজেন্ট। তো তাছাড়া আরও অন্যান্য ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলও থাকে, যারা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, যে হয়তো রোগ জীবনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, এমন এমন পদার্থ আছে এখানে। তো এখানে সেমিনিফেরাস টিউবুলসের একটা যে জিস্ট আকারে যদি বলি, তো কী আছে? যে প্রত্যেকটা টেস্টিসের মধ্যে 150টা মতো 250টা কম্পার্টমেন্ট আছে, যাকে বলা হয় টেস্টিকুলার লোবিউলস। প্রত্যেকটা লোবিউলে আবার এক একটা লোবিউলে আবার 3টে করে সেমিনিফেরাস টিউবুলস থাকে। সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে আবার দু রকমের কোষ থাকে, একটা হলো মেল জার্ম সেল আর একটা হচ্ছে সার্টোলি সেল। মেল জার্ম সেল বা স্পার্মাটোগোনিয়া কী করে? যে স্পার্ম তৈরি করে, আর সার্টোলি সেল তাকে নিউট্রিশন প্রদান করে।
তো স্পার্মাটোকনের বাইরে যে অংশটা থাকে তার যে ইন্টারস্টিসিয়াল স্পেস বলে, সেখানে আবার লেডিক সেল থাকে। লেডিক সেল কী কাজ করে? অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। আর তাছাড়া যে ইন্টারস্টিসিয়াল স্পেস থাকে সেখানে আর কী কী থাকে না, তো ব্লাড থাকে, ব্লাড ভেসেল থাকে। আর তাছাড়া আর কী কী সেল থাকে? অন্যান্য ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট সেলও সেখানে থাকে। তো এটা ছিল আমাদের টেস্টিস বিষয়। তো এরপর আর বাকি যেগুলো আছে সেগুলো বিষয়ে পড়তে হবে। তো কী কী আছে? তো তার আগে যে গ্রাফ আছে, এই যে গ্রাফটা, সেই গ্রাফটা দেখে নিলে আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যে এইভাবেই কিন্তু আমাদের দেহের মধ্যে এটা থাকে। তো এই যে গ্ল্যান্স পেনিস, তারপর তার উপর ফোর স্কিন, এই যে টেস্টিস যেটা বললাম, টেস্টিসের বাইরে এই যে আবরণ থাকে এটা। তো এই যে টেস্টিসকে যদি ভাগ করি, তো এর মধ্যে আবার টেস্টিকুলার লোবিলস আছে, যার সঙ্গে 250টি। প্রত্যেকটা টেস্টিকুলার লোবিলসের মধ্যে আবার 3টে মতো সেমিনিফারাস টিউবুলস আছে। তারপর সেখান অনেকগুলো টেস্টিকুলার লোবিলস থেকে রেটিটেস্টিসগুলো থেকে বেরিয়েছে ভাসা পেরেসিয়া। অনেকগুলি ভাষা বেরিয়েছে নিয়ে এপিডিডাইমিস নিয়ে গঠিত হয়েছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সটা বেরিয়েছে কি ইউরেটার আর ভাস ডিফারেন্সটা একটা জায়গাতে ইউরেথ্রাতে মিলিত হয়েছে, যেখানে দুটোই বাহিত হয়, শুক্রাণু প্লাস মূত্র। তারপর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেখানে মূত্র সঞ্চিত হয়। তারপর সেমিনাল ভেসিকাল, যেখানে স্পার্ম সঞ্চিত হয়। প্রোস্টেট, এটা একটা গ্ল্যান্ড। তারপর এই যে দুটো দানার মতো, মটরের দানার মতো, বাল্বোইরেথ্রাল গ্ল্যান্ড। তো এই যে এদের প্রত্যেকের কাজ, সেটা আস্তে আস্তে পড়া হবে। তো একবার জাস্ট দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো এবার যেগুলো পড়বো সেগুলো, দ্য মেল সেক্স অ্যাসেসরি ডাক্টস এর মধ্যে কী কী আছে? ইনক্লুড রেটিটেস্টিস, ভাস আইফারেন্সিয়া, এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স। তো পুরুষের ক্ষেত্রে সাহায্যকারী ডাক্ট হিসাবে তাদের মধ্যে কী কী আছে? অ্যাসেসরি ডাক্টস। তো তার মধ্যে আছে রেটিটেস্টিস, ভাস আইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। তো কোনটা কী সেটা তো এই যে ছবির মাধ্যমে দেখা হলো। এই যে রেটিটেস্টিস, অনেকগুলো টেস্টিকুলার লোবিউলস যুক্ত হয়ে রেটিটেস্টিস গঠিত হয়। অনেকগুলি রেটিটেস্টিস মিলিত হয়ে ভাস আইফারেন্সিয়া তৈরি হয়। অনেকগুলি ভাস আইফারেন্সিয়া এপিডিডাইমিসে যুক্ত হয়। আর এপিডিডাইমিসটা তারপর ভাস ডিফারেন্সের মাধ্যমে কোথায় আসে? ইউরেথ্রাতে আসে। তো এই পথটা, এই যে এটা মানে এই যে পথটা, যে কোনটার পর কোনটা, সেই সিরিজটা মনে রাখতে হবে। তো তার জন্য একটা জাস্ট আছে, একটা ট্রিক আছে, তো সেটা একটু পরে বলছি। The seminiferous tubules of the testis open into the vasa efferentia through retitestis. তো এখানে যেটা বললাম সেটা যে সেমিনিফারাস টিউবুলস যেটা আছে, সেই সেমিনিফারাস টিউবুলসটা রেটিটেস্টিসের মধ্য দিয়ে গিয়ে ভাসা ইফারেন্সিয়াতে ওপেন হয়, ঠিক আছে। দ্য ভাসা ইফারেন্সিয়া লিভ দ্য টেস্টিস অ্যান্ড ওপেন ইন্টু এপিডিডাইমিস। তারপর ভাসা ইফারেন্সিয়া টেস্টিসের বাইরে যাবে এবং সেটা এপিডিডাইমিসে মুক্ত হবে। লোকেটেড অ্যালং দ্য পোস্টেরিয়ার সারফেস অফ ইচ টেস্টিস। তো এপিডিডাইমিসটা কোথায় থাকে? পোস্টেরিয়ার সারফেস অফ ইচ টেস্টিস, প্রত্যেকটা টেস্টিসের পোস্টেরিয়ার সারফেসে বা পৃষ্ঠতলে এপিডিডাইমিস থাকে, এবং সেই এপিডিডাইমিসে কী হয়? ভাসা যে এফারেন্সিয়া ছিল সেগুলো যুক্ত হয়। দ্য এপিডিডাইমিস লিডস টু ভাস ডিফারেন্স। তারপর এপিডিডাইমিস থেকে সেটা শুক্রাণুগুলো কোথায় যাবে? ভাস ডিফারেন্সে যাবে। দ্যাট অ্যাসেন্ট টু দ্য অ্যাবডোমেন, যেটা অ্যাবডোমেন পর্যন্ত প্রসারিত আছে। অ্যান্ড লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার, এবং ইউরিনারি ব্লাডারের চারিদিকে লুপ গঠন করে। তো এই যে ভাস ডিফারেন্স সেটা কী করে? যে ইউরিনারি ব্লাডার বা যে মূত্রথলি আছে তার চারিদিকে লুপ গঠন করে, এভাবে লুপ গঠিত করে থাকে বা ঘিরে থাকে। তো এপিডিডাইমিসের হয়ে ভাস ডিফারেন্সের মধ্যে শুক্রাণুগুলো যায়, এবং ভাস ডিফারেন্সের যে অবস্থান সেটা এখানে বলা আছে। ইট রিসিভস এ ডাক্ট ফ্রম সেমিনাল ভেসিকাল অ্যান্ড ওপেন্স ইন্টু ইউরেথ্রা অ্যাজ দ্য ইজাকুলেটরি ডাক্ট। তো এরপরে যে শুক্রাণুগুলো আছে সেগুলো সেমিনাল ভেসিকালে যাবে। সেমিনাল ভেসিকালের পর সেটা ইউরেথ্রাতে ওপেন হবে, এবং ইউরেথ্রাতে ওপেন পর তারপর সেটা ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। দিস ডাক্টস স্টোর অ্যান্ড ট্রান্সপোর্ট দি স্পার্ম ফ্রম দ্য টেস্টিস টু দ্য আউটসাইড থ্রু ইউরেথ্রা। এই যে ডাক্টসগুলো আছে, যে সেমিনাল ভেসিকাল বা ইজাকুলেটরি ডাক্ট, এই ডাক্টগুলো কাজ কি? যেটা স্টোর করে বা সঞ্চয় করে রাখে অ্যান্ড ট্রান্সপোর্ট করে স্পার্মকে, শুক্রাণুকে সঞ্চয় করে রাখে এবং তাকে পরিবহন করে ফ্রম দ্য টেস্টিস টু দ্য আউটসাইড থ্রু ইউরেথ্রা। ইউরেথ্রার মাধ্যমে টেস্টিস থেকে শুক্রাণুকে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে। তো এবং তাহলে এই যে শুক্রাণুগুলো সেগুলো কোথায় সঞ্চিত থাকে না, তো সেগুলো সঞ্চিত থাকে সেমিনাল ভেসিকালে। তারপর সেমিনাল ভেসিকাল থেকে সেটা কোথায় যাবে? ইজাকুলেটরি ডাক্টে যাবে, এবং তারপর সেখান থেকে ইউরেথ্রার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। দ্য ইউরেথ্রা অরিজিনেট ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার। ইউরেথ্রাটা ইউরিনারি ব্লাডার থেকে অরিজিনেট করে অ্যান্ড এক্সটেন্ডস থ্রু দ্য পেনিস টু ইটস এক্সটার্নাল ওপেনিং কল ইউরেথ্রাল মিটাস।
তারপর সেটা যে পেনিস আছে তার মধ্য দিয়ে প্রবাহিত হতে হতে বাইরের যে এক্সটার্নাল মিটাস আছে বা ছিদ্র আছে তার মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়। তো এই যে পথটা, এই পথটা যে সিরিজ সেটা মনে রাখতে হবে। তো সেটা মনে রাখার ট্রিকটা হলো স্টিভ স্টিভ এস টি ডবল ই ভি ই স্টিভ, এই ওয়ার্ডটা মনে রাখলে হবে। ইস হচ্ছে সেমিনিফারাস টিউবুল, টি রেডিটেস্টিস, ই এপিডিডার্মিস, তারপর ই দিয়ে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, ই দিয়ে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, এইটা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, তারপর এটা হচ্ছে এপিডিডার্মিস এই ই দিয়ে, তারপর এই ভি দিয়ে হচ্ছে ভাস ডিফারেন্স, আর ই দিয়ে ইজাকুলেটরি ডাক্ট। তো এস ফর সেমিনিফারাস টিউবুল, টি ফর রেডিটেস্টিস, ই ফর ভাসা ইফারেন্সিয়া, তারপর এই ই ফর হচ্ছে এপিডিডার্মিস, এই ভি ফর হচ্ছে ভাস ডিফারেন্স, আর এই ই ফর হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তো এই সিরিজটা মনে রাখতে হবে, সিরিজের মাধ্যমে শুক্রাণুগুলো পরিবাহিত হয়, দেহের বাইরে নির্গত হয়, এবং তার কোনটার কোথায় অবস্থান সেটা এখানে লেখা আছে, তোমরা সেটা ভালো করে মেমোরাইজ করে রাখবে। তো এই যে ডায়াগ্রাম সেটা তো আগে দেখলাম, সার্টুলি সেল কোথায় থাকে দেখতে কেমন, তারপরে স্পার্মাটোগোনিয়া কোথায় থাকে, ইন্টারস্টেশিয়াল সেল কোথায় থাকে, সেখানে লেডিক সেলের কাজ কি, তারপর অন্য অন্য কী কী সেল থাকে সমস্ত কিছু এখানে বলা হয়েছে আগে। তো এরপর আসছে কি, দ্য পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনিটেলিয়া। তো পেনিসটা হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে বাইরের যে বাইরের যে জননাঙ্গ, সেটা যে এক্সটার্নাল জেনিটেলিয়া, বাহ্যিক জননাঙ্গ। ইট ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু দ্যাট হেল্পস ইন ইরেকশন অফ দ্য পেনিস টু ফ্যাসিলিটেট ইনসেমিনেশন। তো পেনিসটা একটা বিশেষ ধরনের কলা নিয়ে গঠিত, এবং তার জন্য কী হয়, এটা ইরেকশন করতে পারে, ইনসেমিনেশন অর্থাৎ ইরেকশন বলতে কি, যে শুক্রাণুগুলো বাইরে যে বেরিয়ে যায় একটা, সেই ইরেকশনটা হয়, এবং ইনসেমিনেশন করতে পারে যাতে। আর ইনসেমিনেশনের জন্য ইরেকশন দরকার। ইনসেমিনেশনটা কি সেটা আগেই পড়েছি, যে শুক্রাণুটা যে স্ত্রীদের যে যৌন যাবে, যে যৌননালীতে যাবে, সেটা যাওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ইনসেমিনেশন। তো সেই ইনসেমিনেশনের জন্য কী করতে হবে, যে পেনিস থেকে শুক্রাণু বেরোতে হবে, আর পেনিস থেকে শুক্রাণু বেরোনোটাকে বলা হয় ইরেকশন। এবং এটা সম্ভব হয় এই কারণে যে পেনিসটা একটা বিশেষ ধরনের টিস্যু দিয়ে গঠিত, একটা স্পেশাল কলা নিয়ে গঠিত, যেটা অন্য কোথাও থাকে না, এবং তার জন্য এটা ইরেকশন করতে পারে বা এটা শুক্রাণুকে বের করতে পারে, এবং সেটা স্পিডে বের করে, অনেকটা স্পিডে বের করে, যাতে সেটা, এবং যাতে শুক্রাণুগুলো অত্যন্ত সক্রিয় থাকে, অত্যন্ত গতি থাকে, এবং সহজেই যোনিপথ দিয়ে যৌনাঙ্গে বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করতে পারে। দ্য এনলার্জড এন্ড অফ পেনিস কল্ড দ্য গ্লান্স পেনিস। তো পেনিসের ক্ষেত্রে যে সবচেয়ে বাইরের যে অংশটা থাকে তাকে গ্লান্স পেনিস বলে। ইজ কভার্ড বাই লুজ ফোল্ড অফ স্কিন, যাকে ফোর স্কিন বলে, এবং সেটা একটা পাতলা চামড়া দ্বারা আবৃত থাকে, সেটাকে ফোর স্কিন বলে। তো যারা তো মুসলিম হয় কিংবা যারা ইহুদি হয়, তো তাদের ক্ষেত্রে এটা থাকে না, তাদের ক্ষেত্রে এই ফোর স্কিনটা বাচ্চা বয়সে কাটা হয়। এর অনেক সায়েন্টিফিক প্রুফও আছে যে এটা অত্যন্ত উপকারী, এটাকে কাটার ফলে অনেকটা সায়েন্টিফিক অনেক কারণ আছে যে এর দ্বারা অনেক উপকার হয়। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো পেনিস হচ্ছে কি, তাহলে পেনিসের এই যে গঠনটা সেটা এই যে চিত্রে আছে এর মাধ্যমে বোঝা যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল অঙ্গ। এই যে এক্সটার্নাল অঙ্গ, তার মধ্যে এই যে পেশি আছে, স্পেশাল টিস্যু আছে, সেই স্পেশাল টিস্যুর জন্য এটাকে ইরেকশন করতে পারে, এবং ইরেকশনের মাধ্যমে যে আছে শুক্রাণু আছে সেটা এই যে এর মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, এবং ইনসেমিনেশন করতে সাহায্য করে। তো এর মধ্যে যে গ্লান্স পেনিস আছে, এই যে মোটা অংশটা সেটা হচ্ছে গ্লান্স পেনিস বাইরের দিকে, আর এই যে তার উপর একটা পাতলা চামড়া থাকে তাকে বলে ফোর স্কিন। The male accessory glands include paired seminal vesicle, prostate, and a paired bulbourethral gland. তো পুরুষের ক্ষেত্রে আরও দেখেছিলাম যে অ্যাসেসরি গ্ল্যান্ডও ছিল। তো অ্যাসেসরি গ্ল্যান্ডটা তিনটে আছে, তিনটে কি, এক জোড়া সেমিনাল ভেসিকল, এক জোড়া সেমিনাল ভেসিকল, একটা প্রোস্টেট, আর এক জোড়া বাল্বোইরিথ্রাল গ্ল্যান্ড। তাহলে এক জোড়া সেমিনাল ভেসিকল, এক জোড়া বাল্বোইরিথ্রাল গ্ল্যান্ড, আর একটা প্রোস্টেট। Secretion of these glands constitute the seminal plasma, which rich in fructose, calcium, and certain enzyme. তো এই তিনটে গ্ল্যান্ড থেকে যেটা খরিত হয়, তো তার মধ্যে কী থাকে, সেমিনাল প্লাজমা থাকে, এবং সেমিনাল প্লাজমার মধ্যে কী থাকে, ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম, এবং কিছু কিছু এনজাইম বা উৎসেচক থাকে। এই যে ফ্রুক্টোজ থাকে সেমিনাল প্লাজমার মধ্যে, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
যে ফ্রুক্টোজ জিনিসটা, এটা পরীক্ষার মাধ্যমেই জানা যায় যে কোনো মেয়ে রেপ হয়েছে কিনা, কারণ একমাত্র শুক্রাণুর মধ্যে ফ্রুক্টোজ পাওয়া যায়। এবং যখন যদি কোনো মেয়ের রেপের কেস থাকে তো সেক্ষেত্রে পরীক্ষা করা হয়, এবং যদি দেখা যায় যে তার মধ্যে ফ্রুক্টোজ আছে, তাহলে সেটা রেপ হয়েছে এটা প্রমাণিত হয়। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে সেমিনাল প্লাজমার মধ্যে ফ্রুক্টোজ থাকে। দ্য সিক্রেশন অফ বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস অলসো হেল্প ইন দ্য লুব্রিকেশন অফ দ্য পেনিস। এই যে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, তো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থেকে যেটা খরিত হয়, যে রসটা খরিত হয়, সেটা পেনিসটাকে কী করে, যে পিচ্ছিল করতে সাহায্য করে। তো পিচ্ছিল হলে যে ইন্টারকোর্স সেটা সুবিধা হবে। তো সেই পিচ্ছিল করতে সাহায্য করে কে, এই যে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তো 3টে গ্ল্যান্ড আছে, 3টে গ্ল্যান্ডের যে চিত্র সেটা আগে বলা হয়েছে এবং দেখানো হয়েছে। এই যে সেমিনাল ভেসিকল, উপরের দিকে যে থলির মতো অংশ সেমিনাল ভেসিকল, তারপরে এই যে প্রোস্টেট, প্রজাপতির মতো প্রোস্টেট, তারপরে এই যে দুটো মটরের দানার মতো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তো এই 3টে গ্ল্যান্ডের কাজ দেখলাম যে এরা সেমিনাল প্লাজমা ক্ষরণ করে, যার মধ্যে ফ্রুক্টোজ থাকে, ক্যালসিয়াম থাকে ও বিশেষ কিছু এনজাইম থাকে। আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড যেটা আছে তার একটা স্পেশাল কাজ হচ্ছে, সেটা এই যে পেনিস আছে তাকে পিচ্ছিল করে, যাতে ইন্টারকোর্সটা সুবিধাজনক হয়, খুব সহজে ইন্টারকোর্স করা যেতে পারে এবং ইরেকশনটা খুব সহজে হয়। তো এটা ছিল এই যে প্রথম পার্টটা সেটা। তারপরে যেখানে একটা স্পার্মাটোজোয়া আছে, সেটা মনে হতে পারে কী জিনিস। তো এটা যে স্পার্ম যে তৈরি হয়, তো সেটা অনেকটা ধাপের মাধ্যমে হয়, তো তার মধ্যে একটা ধাপ হচ্ছে স্পার্মাটোজোয়া। তো এই এগুলো প্রত্যেকটাই আস্তে আস্তে পুরো ডিটেলসে পড়তে হবে, এখানে জাস্ট বেসিক আকারে আছে যে কী কী নিয়ে গঠিত। মেল এক্সটার্নাল বা মেল যে আছে বা পুরুষের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেটা কী কী নিয়ে গঠিত, জাস্ট জিস্ট আকারে এখানে আছে, প্রত্যেকটা ডিটেলসে পড়তে হবে। তো প্রথম ভিডিওটা এত দূরই ছোটো আকারেই করলাম। তো নেক্সট ভিডিওতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটা পড়ানো হবে। তো ভিডিওটি যদি কিছুটা উপকার করে থাকে তোমাদের, তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো। আর যদি তোমরা চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি কোনো কিছু বলার থাকে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর যত বড় বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। তোমাদের যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা আগে করলে ভালো হয়, তো সেটা অবশ্যই জানাবে, সেই চ্যাপ্টারটা আগে কভার করা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।